বিমল সাহেব, এত দেরি করে অফিসে আসলেন? আপনাকে না কতবার বলেছি দ্রুত অফিসে আসুন, কথা কানে যায় না? স্যার, আমি আসলে সকালেই বের হয়েছিলাম, কিন্তু জ্যামের ফলে জ্যামের কারণে আটকে গেছি। প্রতিদিন আপনার এসব অজুহাত আমি দেখতে চাই না। এবার বেশ বাবা, জুতোটা একদম ছিঁড়ে গেছে, আর পায়ে দিতে পারছি না। কালকে কলেজে যেতে হবে তো। চিন্তা করিস না, ফেরবার সময় নতুন এক জোড়া ভালো জুতো নিয়ে আসবো, ঠিক আছে? বাজারটা শেষ হয়ে গেছে, আসার সময় বাজার করে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, সব হবে। হ্যালো, কে বলছেন? আমি ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। বিমল সাহেবের আইডি কার্ডে এই নম্বরটা দেওয়া ছিল। উনি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছেন, অবস্থা আশঙ্কাজনক। আপনারা দ্রুত হাসপাতালে পৌঁছান। মায়া, মায়া, কে ফোন করেছে রে? কি হয়েছে তোর বাবার? মা, ওরা বলছে বাবা অ্যাক্সিডেন্ট করেছে। চলো, দেরি করা যাবে না। বাবা, বাবা চোখ খোলো। আমি জুতো ছাড়াই কলেজে যাব, কিন্তু তুমি উঠে আসো বাবা। ওগো, ওগো, তুমি তো কথা দিয়েছিলে জুতো নিয়ে ফিরবে, ফিরে এলে না কেন? অর্ণব, অর্ণব বাবা, তুই তো ডাক্তারি পড়ছিস, বল না, বল না, তোর বাবা আবার সুস্থ হবে তো? মা, আমাদের বাবা আর নেই, আমাদের সাথে কেন এমন হলো? বাবা, বাবা কেন আমাদের ছেড়ে চলে গেল? এখন আমাদের আবদারগুলো কে পূরণ করবে? মা, এই শহরটা আমাদের সব কেড়ে নিল। বাবার হাসিতে যে ঘরটা গম গম করত, আজ সেখানে শুধু হাহাকার। এখানে আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ঠিক বলেছিস, এই ফ্ল্যাটের ভাড়া টানার ক্ষমতাও এখন আমাদের আর নেই। গ্রামই এখন আমাদের শেষ আশ্রয়। তোর বাবার রেখে যাওয়া জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। হ্যাঁ মা, আমরা গ্রামে গিয়ে ওই জমিগুলো বিক্রি করে দেব। সেই টাকা দিয়ে আমার আর দিদির পড়াশোনা চলবে। আমি কথা দিচ্ছি, আমি আমি ডাক্তার হয়েই ফিরবো। আমরা যখন সফল হব, আবার এই শহরে ফিরবো মাথা উঁচু করে। তখন আর কোনো সমস্যা হবে না। বাবার স্বপ্ন তোদের পূরণ করতেই হবে। তোদের পাশে আমি সব সময় থাকবো। হ্যাঁ, এখন ব্যাগগুলো গুছিয়ে নে, কাল সকালেই তো আমাদের যাত্রা শুরু করতে হবে। হ্যাঁ মা, কালকে সকালে আমরা নতুন দিগন্তের দিকে রওনা হব। বাবার আশীর্বাদ আমাদের সাথে আছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই দরজায়। মা, এখান দিয়েই বাবা প্রতিদিন হাসি মুখে বের হতেন। আজ আমরাই চিরতরে বেরিয়ে যাচ্ছি। কান্নাকাটি করে লাভ নেই রে মা, নিয়তি আমাদের এখানে আর রাখলো না। চল, এখান থেকেই নতুন পথ শুরু হোক। বিদায় বাবা, আমরা আবার ফিরবো, ঠিক তোমার দেখানো স্বপ্নগুলো পূরণ করে। তুই ঠিক বলেছিস অর্ণব। চলো এবার, রোদের তেজ বাড়ছে, অনেকটা পথ যেতে হবে আমাদের। পেছনে আর না তাকানোই ভালো। আয় আয়, এই তোদের সংসার। ভাইয়ের শোক ভুলতে না পারলেও এখানে তোদের কোনো কষ্ট হবে না। অনেক ধন্যবাদ কাকা। এতদিন পরে আপনাদের দেখে খুব ভালো লাগছে। কাকিমা, তোমরা আসতে খুব ভালো হলো। একা একা আমার একদম ভালো লাগে না। মা মারা যাবার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। আর কষ্ট পেতে হবে না, চল। তোর কাকার মৃত্যুর পর থেকে আমাদের জীবনটা যেন থেমে গিয়েছিল। কাকাবাবু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। অঞ্জলি, তোর লেখাপড়ার কি খবর? এবার কোন ক্লাসে? আমি কলেজে পড়ি। আর জানো তো দিদি, আমি মাধ্যমিকে A+ পেয়েছি। বাহ, এটা তো তাহলে খুব ভালো। খাওয়ার সময় এত কথা বাদ দাও।
আর কতদিন এভাবে চলবো? অর্ণবের কলেজের ভর্তি আর মায়ার ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এবার আমাদের জমিগুলো বুঝিয়ে দাও। জমি? কিসের জমি? আমি তো জানি দাদা তোমাদের জন্য কিছুই রেখে যায়নি। অসম্ভব। বাবা বলতেন গ্রামের পৈতৃক সম্পত্তিতে আমাদের সমান অধিকার। আপনি নিশ্চয়ই আমাদের সাথে মিথ্যে বলছেন। হ্যাঁ, তোদের বাবার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে তোদের ভাগের জমিগুলো সেই কবেই তো বিক্রি করতে হয়েছে, সেটা তোদের জানা উচিত ছিল। এটা হতেই পারে না। বাবা নিজের টাকায় আমাদের মানুষ করেছেন, আপনি আমাদেরকে এমন কথা বলতে পারেন না। আমরা তো শুধু আমাদের ভাগের জমিগুলো চাইছি, আর এটা দিতে আপনি বাধ্য। আমার সাথে লাগতে আসিস না, এর ফল ভালো হবে না। আমাদের জমির দলিল ফিরিয়ে না দিলে আমরা মোড়লের কাছে বিচার দেব। যা ইচ্ছে করো, কোনো লাভ হবে না। সবাই আমার পক্ষেই কথা বলবে। আর হ্যাঁ, আমার বাড়িতে আর থাকতে পারবে না তোমরা। তাহলে আমরা কোথায় যাব? আমরা কি রাস্তায় থাকবো? উপায় তো আছে, বাবার পুরনো কুড়ে ঘরটা আছে, চাইলে ওখানে থাকতে পারো। জমি জমা তো পাবো না, এখন ওই কুঁড়ে ঘরটুকুতেই থাকার উপযোগী বানাতে হবে। এই নাও, এই ভাঙা হাঁড়িটাই তোমাদের ভাগে আছে। ঠিক আছে, এই ভাঙা হাঁড়িটাই আমরা নিলাম। এই হাঁড়িটা আজ থেকে আমাদের অভাবের সঙ্গী হয়ে থাকবে। এই ছেলে, কাজের বেলা দেখি তোর হাত অচল, আর পয়সা গোনার সময় দেখি সবার আগে। আজ 10 মিনিট দেরি করলি কেন? ক্ষমা করবেন মহাজন সাহেব, রাতে একটু পড়াশুনো করতে দেরি হয়ে গেছিল, আর শরীরটা একটু। শোন, বেশি বাহানা করিস না। কাজ করতে না পারলে এখনই দোকান থেকে বিদায় হ। মহাজন সাহেব, দয়া করে এমনটা বলবেন না। আমি কথা দিচ্ছি আর দেরি হবে না। ভাই, এই যে তোমার বইটা, এখন তুমি মনোযোগ দিয়ে পড়ো। এটা তোমার ডাক্তারি পড়ায় অনেক সাহায্য করবে। তুই আমাদের জন্য কত কি করছিস, মাঝে মাঝে রান্না করে খাবারও নিয়ে আসিস। আমরা তো ঋণী হয়ে যাচ্ছি। ধুর, তোমরা আমার আপনজন, ঋণী হওয়ার কি আছে? জেদটা ধরে রাখো, ঠিক সফল হবে। হাতে একটা টাকাও নেই, চাল ফুরিয়ে এসেছে। কি করেছে কি হবে? গত মাসে অগ্রিম বেতনের কথা বলতেই ছাত্রের মা কি অপমানটাই না করলো। এবার অগ্রিম চাইতে গেলে হয়তো আর টিউশনিটাই থাকবে না। এসেছিস মা? বাজার নিয়ে আসিসনি? বাড়িতে চাল ছাড়া যে আর কিচ্ছু নেই, তাই শুধু ভাতই বসিয়েছি। মা, বেতন দিতে দেরি আছে, আর কাছে টাকাও নেই। তাহলে কি আজ শুধু ভাতই খাবো? মাগো, আমায় ক্ষমা করো, তোমার হাতের রান্না করা গরম ভাতের সাথে একটু তরকারিও দিতে পারলাম না। এই ভাঙা হাঁড়িতে যেটুকু ফুটছে, এতেও যে তৃপ্তি আছে। কি কি করছিস? এত টাকা কোথা থেকে পেলি তুই? মা, গত 1 বছর ধরে আমি এই মাটির ব্যাংকে টাকা জমাচ্ছি। এটা বিছানার ঠিক কোনায় রেখেছিলাম। অনেক টাকা জমেছে মা এখানে। এবার মনে হয় আমি একটা নিজের দোকান দিতে পারবো মা। আমার ছেলেটা এত বড় কবে হয়ে গেল রে? মা, ভাই, একটা খুশির সংবাদ আছে। আমি চাকরি পেয়েছি। আহ, আজ আজ আমার বড় খুশির দিন। আমার 2 ছেলে মেয়ে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এর থেকে বড় খুশির আর কি বা হতে পারে আমার জীবনে? ভাই, তুই এত কষ্ট করে এতগুলো টাকা জমিয়েছিস। আমি আশীর্বাদ করি যেন তুই অনেক বড় হোস। দিদির টিউশনি জমানো টাকা আর আমার হাড় ভাঙা খাটুনির সঞ্চয় সব মিলে অবশেষে নিজের একটা দোকান হলো। হ্যাঁ রে ভাই, এবার তুই নিজের ব্যবসায় হাত দিয়েছিস। আমার আর মায়ের আশীর্বাদ তোর সাথে আছে। হ্যাঁ রে মায়া, কালই তো তুই স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করবি। হ্যাঁ মা, জেসি শিক্ষিকা নই, একদম অঙ্কের শিক্ষিকা। অর্ণবের দোকানটা কালকের মধ্যেই ছাই করে দিতে হবে। ওই ছেলেটা মাথাচাড়া দিয়ে উঠছে, এটা আমি হতে দেব না। কিন্তু বাবু, অর্ণব তো খুব ভালো ছেলে, ও কারো কোনো ক্ষতি করেনি। আমি এই কাজ করতে পারবো না।
এই নে শেখর, পুরো 10,000 টাকা। তুই কাজটা না করলে অন্য কাউকে দিয়ে কাজটা করাবো। ঠিক আছে বাবু, আজ রাতে কাজটা হয়ে যাবে। এ কি, তুমি এই রাতে এখানে? না মানে আমি তো আমাকে মাফ করো ভাই, তোমার চাচা সমীর বাবু আমাকে টাকা দিয়েছেন। তুমি তিনি চান না তুমি মাথা তুলে দাঁড়াও। হ্যাঁ কাকা, তিনি এতটা নিচে নামতে পারেন? হ্যাঁ, তিনি সব ষড়যন্ত্রের মূল। তোমার উন্নতি তার সহ্য হচ্ছে না। যাও, তুমি চলে যাও, তবে একটা কথা মনে রেখো, কারোর ক্ষতি করে কখনোই বড় হওয়া যায় না। ভাই, তুমি অনেক বড় মনের মানুষ, পারলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ মা, দিদি, গতকাল রাতে কি ঘটেছে জানলে তোমরা চমকে উঠবে। শেখর নামে এক লোক আমাকে ধ্বংস করতে এসেছিল, আর এই সব কিছুর পেছনে ছিল আমাদের কাকা। কি বলছিস তুই? আমাদের সবকিছু কেড়ে নিয়েও তার শান্তি হয়নি? উঠছে, এর একটা বিচার হওয়া উচিত। না, আমাদের এখন শুধু নিজের সফল হওয়ার লড়াইটা চালিয়ে যেতে হবে। ঠিক বলেছ মা, কিছুদিন পর আমার ভাইরা সবকিছু ঠিক থাকলে আমি ডাক্তার হয়ে যাব, তখন আর কেউ আমাদের বাধা হতে পারবে না। তুই শুধু ঠিকমতো প্রস্তুতি নে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ, হার মানলে চলবে না, আমাকে সফল হতেই হবে। তুই এখানে কেন ফেরত দিচ্ছিস? আর তুই ওই কাজটা করবি না কেন? গত রাতে যখন মশাল নিয়ে ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওই ছেলেটা আমাকে জীবন দান করেছে। তার ক্ষতি করার চেয়ে গ্রাম ছাড়া অনেক বেশি সম্মানের। আমি আজই এখান থেকে চলে যাচ্ছি। মা, অনেক দিনের অপেক্ষার অবসান হলো, আজকে থেকে তোমার ছেলে একজন ডাক্তার। অনব, অনব, তুই আজ যে সম্মান আমাদের দিলি, তার কাছে পৃথিবীর সব ধন সম্পদ তুচ্ছ। তোর বাবা আজ বেঁচে থাকলে কি যে আনন্দ করতেন। তুই পেরেছিস অর্ণব, ওই ভাঙা হাড়ির পাশে দাঁড়িয়ে যে শপথ আমরা নিয়েছিলাম, আজ তা পূরণ হলো। মা, আমার সাফল্যটা শুধু আমার নয়, এটা তোমার আর দিদির ধৈর্যের ফসল। এখন সব দুঃখ মুছে যাক। দেখ, সততা আর জেদ থাকলে মানুষ কোথায় পৌঁছাতে পারে। মিষ্টি খাও, আজকে যে আমাদের আনন্দের দিন। দাদা দাদা, তুমি জলদি চলো, বাবা হঠাৎ পড়ে গেছে, কথা বলতে পারছে না। ঠিক ঠিক কি বলিস? চল চল, আমি যাচ্ছি। স্ট্রোক করেছে, অবস্থা খুব গুরুতর, এখানে রাখা ঠিক হবে না, দ্রুত শহরে ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে। অঞ্জলি, এখানে থাক, আমি গাড়ি নিয়ে আসছি। আমি জানি না দাদা, তোমরা এত অপমান সয়েও কেন আমাদের এভাবে সাহায্য করলে। মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো ডাক্তার হিসেবে আমার কাজ। আর তিনি তো আমার পর কেউ না, আমার আপন কাকা। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোমার এই মহত্বের কাছে আমাদের সব অহংকার ধুলোয় মিশে গেল দাদা। তুমি না থাকলে আজ বাবার বেঁচে থাকার কোনো পথই থাকতো না। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অপারেশন না করালে ওনাকে বাঁচানো অসম্ভব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে আমার বাবাকে বাঁচান। অর্ণব সাহেব, অস্ত্রোপচার ও আইসিইউর খরচ মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা লাগবে। আর সবচেয়ে বড় কথা, টাকাটা আজকের মধ্যে জমা দিতে হবে, না হলে আমরা অপারেশন থিয়েটার প্রস্তুত করতে পারবো না। 3 লক্ষ টাকা? আমি আমি এত টাকা আজকের মধ্যে কোথায় পাবো? দাদা দাদা, আমাদের তো টাকা নেই। এত টাকা শুধু অপারেশন করতেই লাগবে, ওষুধ থেকে তো শুরু করে তাছাড়া অনেক খরচ। আমার খুব ভয় করছে, যদি যদি বাবার কিছু হয়ে যায়। আমার যে বাবা ছাড়া আর কেউ নেই। আমি এখন কি করব দাদা? আমিও কিচ্ছু বুঝতে পারছি না, এত টাকা হঠাৎ পাবো কোথায়? আমার কাছে একটাই পথ খোলা আছে,
বাবার সব জমি জমা আর বাবার শেষ সম্পদগুলো বিক্রি করে দিতে হবে। এতে যদি বাবার প্রাণ বাঁচে আমি সব বিলিয়ে দিতে রাজি। আমি এক্ষুনি গ্রামে যাচ্ছি। তুই নিশ্চিন্তে যা, আমি এখানেই আছি। অপারেশন থিয়েটারের সব প্রস্তুতি আমি নিজে তদারকি করছি। অঞ্জলি, তুই এসে গেছিস? সব ব্যবস্থা করতে পেরেছিস তো? সময় খুব কম। হ্যাঁ দাদা, পেরেছি। বাবার সমস্ত জমি জমা বিক্রি করে দিলাম, কোনো উপায় ছিল না। সব সম্পত্তি আজ শেষ হয়ে গেল শুধু বাবাকে বাঁচানোর জন্য। সব জমি? সম্পত্তি কি জীবনের চেয়ে বড় দাদা? আমি কি ভুল করলাম? বাবার এত আদরের জমিগুলো পানির দরে বিক্রি করে দিলাম। কোনো ভুল করিসনি বোন, জমি আবার কেনা যায়, কিন্তু বাবার স্নেহ আবার পাওয়া যায় না। আমি এখন টাকাটা জমা দিয়ে আসি, তুই একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। অপারেশন সফল হয়েছে। আপাতত বিপদ কেটে গিয়েছে, তবে ওনাকে আরো কয়েক মাস আমাদের কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। যাক, এখন একটু নিশ্চিত হওয়া গেল। ধন্যবাদ দাদা, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ধন্যবাদ দিতে হবে না, পাশে থাকা আমাদের কর্তব্য ছিল। বাবার অপারেশন তো হলো, কিন্তু এবারে কয়েক মাসের হাসপাতাল খরচ আর ওষুধের টাকা কোথায় পাবো? সব টাকা তো অপারেশনেই শেষ। তুই টাকা নিয়ে একদম চিন্তা করিস না, আমি তো আছি। আমার জমানো কিছু টাকা আছে, মায়াও এখন স্বাবলম্বী। এসব দিয়ে আমরা এই কয়েক মাস সামলে নেব। তুই শুধু বাবার সেবা আর সুস্থ হওয়ার দিকে নজর দে। আমরা সবাই মিলে যখন বিপদের সময়টাই লড়েছি, তখন এই মাসগুলো পার করতে পারবো। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? অপারেশন সফল হয়েছে, কিন্তু ওনার শারীরিক অবস্থার কি উন্নতি হয়েছে? উনি শারীরিকভাবে এখন আগের চেয়ে অনেকটা উন্নতি করেছেন। হার্ট এবং ব্রেনের সিগন্যালগুলো বেশ ভালো। আপনার প্রাথমিক চিকিৎসা আর দ্রুত অপারেশনের সিদ্ধান্তই ওনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। শুনে খুব ভালো লাগলো, তবে আমার চিন্তা হচ্ছে ওনাকে আর কতদিন এভাবে হাসপাতালে রাখতে হবে। রোগীর পরিবার অনেক দুশ্চিন্তায় আছে। দেখো, ওনার অবস্থা বিবেচনা করলে খুব বেশি দিন আর হাসপাতালে রাখবার প্রয়োজন নেই। আগামী আরো কয়েকটা দিন আমাদের তত্ত্বাবধানে রাখুন, এরপর আমি ওনাকে রিলিজ দেওয়ার অনুমতি দিতে পারি। তার মানে কি আমরা খুব দ্রুতই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আশা করছি আর কয়েকদিন পরেই তোমরা ওনাকে বাসায় নিয়ে যেতে পারবে। তবে বাসায় নিয়ে যাওয়ার পর কিন্তু দায়িত্ব মোটেই শেষ হয়ে যাচ্ছে না। অবশ্য তুমি যেভাবে তোমার কাকাকে দেখছো, আমার খুব ভালো লেগেছে। ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য। ধন্যবাদ আপনাকে। অঞ্জলি, এই ওষুধগুলো একদম সময় মতো খাওয়াতে হবে। প্রতিদিনের রুটিন আমি কাগজে লিখে দিয়েছি, ঠিক সেই নিয়মে চলবে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। বাবা, অর্ণব, তোমরা আমার জন্য এত কিছু করছো, অথচ আমি তো তোমাদের কেবল কষ্টই দিয়েছি। চাচা, আপনি এখন কথা বলবার চেষ্টা করবেন না। আপনার শরীরটা আগে সুস্থ হোক, তারপর সব কথা হবে। না, আজ আমাকে বলতেই হবে। আমি না বললে শান্তিতে চোখ বন্ধ করতে পারবো না। আমি তো তোমাদের সম্পত্তির ভাগ দিইনি, উল্টো তোমাদের ক্ষতি করার জন্য জঘন্য কাজ করেছি। যা হয়েছে তা অতীত, আমরা সেটা নিয়ে আর ভাবতে চাই না। তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই আমাদের বড় চাওয়া। তোমাদের বিপদের দিনে যখন পাশে থাকার কথা ছিল, তখন আমি তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি, মনে আছে? তোমাদের ভাগের নামে শুধু একটা ভাঙা হাঁড়ি ধরিয়ে দিয়েছিলাম। বাবা, দাদা এখন ডাক্তার, মায়া দিদি শিক্ষক, আমাদের আর কিচ্ছুর অভাব নেই। তুমি শুধু আমাদের সাথে সুস্থ হয়ে বাড়ি ফেরো। তোমরা আমাকে নতুন জীবন দিলে। আজ থেকে এই ভাঙা হাঁড়িটাই আমাদের পরিবারের ভালোবাসা হয়ে থাকলো।